রূপনগর শিল্পগোষ্ঠীর শিল্পবৃন্দকে অত্যন্ত চমৎকার একটি দাঁড়িপাল্লা সঙ্গীত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আয়োজনের শেষের পর দিকে চলে এসেছি। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের সাবেক প্রিন্সিপাল, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সাবেক পর্যবেক্ষক, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর মজলিসের অন্যতম সদস্য, পল্লবী রূপনগরে ঢাকা 16 আসনের উন্নয়নের উপকার, ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকা 16 আসন থেকে জাতীয় সংসদের সংসদ সদস্য ইনশাআল্লাহ, নাকি কল্যাণ অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন ভাই। সম্মানিত প্রধান অতিথিকে এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই রূপনগর টিনশেড এলাকায় আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী রূপনগর থানা আমির, সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ এবং আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন এবং আশপাশ থেকে যারা শুনছেন মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দীর্ঘ সময় ধরে কথা শুনছেন। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মূলত আপনাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করব। এইটি হচ্ছে, আমরা উঠান বৈঠকগুলোকে মূলত মতবিনিময় সভা বলে থাকি বা মতবিনিময় হিসেবেই আমরা বিবেচনা করি এবং এই বৈঠকগুলোতে আমরা নিজেরা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করি। আমরা তো অনেক কথা বলতে পারবো, আমরা প্রতিদিন বলতেছি, দিনে একাধিক জায়গায় বলতেছি, কিন্তু যদি আমরা এলাকা ভিত্তিক সমস্যাগুলো শুনতে পারি, এগুলোকে রেকর্ড রাখতে পারি, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হইতে পারে। আমি আপনারা যে সমস্যাগুলো দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে, আমি দেখলাম কেউ ব্যক্তিগত লাভের জন্য দেয় নাই, ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য দেয় নাই। আমার খুবই ভালো লেগেছে, প্রথম যে আমাদের অত্র অঞ্চলের মুরব্বী যারা হাবিবুল্লাহ পাঠক যে সমস্যাটা দিয়েছেন, সেটা আমাদের প্রাণের দাবি, শুধু সবার না। এমন দাবি আছে যে হলে ভালো হয়, না হলেও চলে, এরকম দাবি না। এটা কি? এটা আমাদের প্রাণের দাবি। মসজিদ আমরা নামাজ পড়তেছি, কিন্তু মসজিদের নামে জায়গা বরাদ্দ হচ্ছে না। টিনশেড যে, আমি যেটা বুঝলাম, এই প্রজেক্ট নিয়ে দীর্ঘদিনের ইতিহাস আছে। আমি যেটুকু বুঝেছি, আমি আরো শুনবো, সময় সুযোগ পেলে আপনাদের সঙ্গে আলাদা বসে শুনবো, শুনে এটার পিছনে কি আইনগত জটিলতা আছে সেটা বোঝার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ শাসনের সুযোগ পায়, আপনারা শুনেছেন যে আমাদের সম্মানিত আমিরে জামাত, তিনি বিভিন্ন জায়গায় বারবার বলেছেন যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে হবে না, আমরা জানতে পারলেই সমস্যার সমাধান করে দেব। দাবি নিয়ে বারবার আসতে হবে না। বাংলাদেশে একটা অত্যন্ত খারাপ রেওয়াজ চালু হয়ে গেছে যে দাবি আদায় করার জন্য রাজপথে নামতে হয়।
রাজপথে নামলে দাবি আদায় হয়, রাজপথে না নামলে দাবি আদায় হয় না। এটা কেন হবে? সরকারের কর্তব্য হচ্ছে দেশের মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো সংরক্ষণ করা, তাদের যেটা চাহিদা সেটা পরিপূর্ণ করা। আমরা যে সমাজে বাস করি, আমরা একটা সমস্যা জর্জরিত সমাজে বাস করি, তাই না? আমাদের গ্যাসের লাইন আছে, গ্যাস নাই। আমাদের বিদ্যুতের লাইন আছে, ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঠিকমতো লেখাপড়া হয় না। কেন হয় না? শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্টে দলীয় বিবেচনায় সভাপতি নিয়োগ করা হয়, যিনি শিক্ষা বোঝেন না তিনি সভাপতি হন। সভাপতি হয়ে কি করে? নিয়োগ বাণিজ্য করে। কার্ড ছাপে, কার্ড, ভিজিটিং কার্ডের মধ্যে লেখে সভাপতি অমুক কলেজ, অথচ কলেজ বানান করতে পারবে কিনা সন্দেহ আছে। এবারে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে, ধ্বংস করে ফেলা হয়েছে। সরকার কিন্তু অর্থ খরচ করে, শিক্ষকদেরকে বেতন দেয়, প্রশিক্ষণ দেয়, শিক্ষকরা শিক্ষাদান করতে চায়, কিন্তু ব্যবস্থাপনা ত্রুটির কারণে, অন্যায় হস্তক্ষেপের কারণে তারা পারে না। টেস্ট পরীক্ষায় একটা ছেলে ফেল করলে স্থানীয় নেতারা দিয়ে কি করে? সুপারিশ করে পাশ করে দেওয়ার জন্য। এই প্রথা যদি কোনো এলাকায় চালু থাকে, ওই এলাকার বাচ্চারা লেখাপড়া করবে? লেখাপড়া করবে না। যে আমাদের তো নেতা আছে, চাচা আছে, বাবু আছে, খালু আছে, আমি পাশ না করলেও আমাকে টেস্ট পরীক্ষায় অ্যালাউ করবে। বিগত স্বৈরাচারের আমলে সবচেয়ে বেশি করছে শিক্ষা ব্যবস্থা, ক্ষতি করছে। পাশের বন্যা বলে দিয়েছিল, মানে নির্দেশ দিয়ে দিত যে খাতায় কিছু একটা লিখলেই পাশ করে দিতে হবে। অনেক ভাইয়েরা এখানে আছেন, ছেলেপেলেরা আছেন, এটা তাদের দোষ নয়। এখানে অনেকে আছে স্বীকার করবে যে ক্লাস না করলেও পরীক্ষা দিয়ে পাস করা যায়, পাস ঠিক করা যায়, সার্টিফিকেট একটা পাওয়া যায়, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কাজে এই যে আমার একটা সমাজ, যে কারণে এই আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা তারা বিপদে যাচ্ছে। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে দিয়ে মাদক ব্যবসা করায়, তাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাদেরকে দিয়ে কিশোর গ্যাং সৃষ্টি করে। আপনারা নিশ্চয় জানেন যে পৃষ্ঠপোষকতা ছাড়া চাঁদা বাজরা সমাজে টিকে থাকতে পারবে না। যদি এই সব কিছুর মূলে হচ্ছে নেতৃত্বের অসততা। যদি সমাজে সৎ নেতৃত্ব থাকতো, এই যে 54-55 বছর ধরে আমরা ক্ষমতার অনেক ফলাবদল দেখেছি, অনেক বক্তব্য শুনেছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমরা কখনো মুদ্রার এই পিঠ দেখেছি, আবার কখনো মুদ্রার অপর পিঠ দেখেছি। আমরা আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারি নাই। যদি সৎ নেতৃত্ব থাকে তাহলে গ্যাস লাইনে গ্যাস থাকবে, সৎ নেতৃত্ব থাকলে বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ থাকবে, সৎ নেতৃত্ব থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ হস্তক্ষেপ বন্ধ হবে এবং দেশে সুনাগরিক তৈরি হবে। সৎ নেতৃত্ব থাকলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। সৎ নেতৃত্ব থাকলে আমাদের মা বোনেরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার পথে কেউ তাদেরকে ইফটিসিং করার সাহস পাবে না। কাজে আমাদের যত দুর্ভোগ, আমাদের যত কষ্ট, সব কিছুর মূলে হলো নেতৃত্বের অসততা।
আমি আপনাদেরকে কথা দিতে পারি, যদি বাংলাদেশ জামাত ইসলামী দেশ শাসনের সুযোগ পায়, যদি আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, 7 দিন লাগবে না, মাদক চাঁদাবাজি কিশোর গ্যাং বন্ধ হয়ে যাবে। আমরা এই চাঁদাবাজদের কাছ থেকে কোনো অংশ নেব না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা জনশক্তি সৃষ্টি করেছে যারা হালাল হারামকে বিবেচনা করে জীবন যাপন করে, যাদের আখিরাতের ভয় নাই, যাদের হারাম খেতে বুক কাঁপে না, তারা চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে। তারা ব্যবসা করে, কষ্ট করে, একজন ব্যবসায়ী নিজের পুঁজি দিয়ে অক্লান্ত পরিশ্রম করে ব্যবসা করে, আর একজন ফাও চাঁদা চায়। এই যে প্রথা চালু হয়েছে, এটা কি কন্টিনিউ করতে দেওয়া যায়? কোনো অবস্থাতেই না। কাজেই প্রিয় ভাইয়েরা, আগামীতে যে দিন আসছে, আমাদের এখানে মাসুদুর রহমান চৌধুরী ভাই একটা চমৎকার কথা বলেছেন। তিনি একটা সামাজিক বিষয় বলেছেন, সবার স্বার্থে রেশন কার্ডের ব্যাপারে। সেটা ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় সেটা আমরা তো বিবেচনা করব। তিনি কারো পক্ষে ভোট চান নাই, কিন্তু তিনি ভোট কাকে দিতে হবে সেটা বলে দিচ্ছেন না। এই বিবেকটা আপনাদেরকে খাটাতে হবে। আমিও আপনাদের কাছে ভোট চাচ্ছি না। আপনারা শুধু দেখবেন 5 জানুয়ারির পর থেকে এই দেশের মানুষের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামায়াত ইসলামী কি করছে এবং অন্যরা কি করছে, এইটা বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এইটা বিবেচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি পাশাপাশি আরেকটি কথা বলি, বিগত সময়গুলোতে আমাদের ভোটার অধিকার ছিল না, ছিল? আমরা কখনো ভোট দিতে পারি নাই, কখনো আমরা ভোট দিয়েছি একভাবে, ফলাফল হয়েছে অন্যরকম। বিগত জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জীবনহানি হয়েছে, 30,000 আহত হয়েছে। এই অসংখ্য প্রাণ এবং রক্তের বিনিময়ে যে অধিকার আমরা পেয়েছি, আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। তার অর্থ হচ্ছে আপনারা স্বাধীনভাবে আপনাদের মতামত প্রদান করতে পারবেন। আমার অনুরোধ হলো, আপনারা অবশ্যই আপনাদের নিজের বিবেক বিবেচনা অনুযায়ী ভোট দেবেন, কিন্তু ভোট দিয়ে কি আপনাদের কর্তব্য শেষ হবে? আপনাদের এই ভোটের অধিকারকে সংরক্ষণ করতে হবে। আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? আপনাদেরকে ফলাফলটা, আপনারা যেভাবে ভোট দেবেন, ফলাফলটা যাতে সেইভাবে হয়, সেজন্য আপনাদেরকে প্রয়োজনে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। রাজি আছেন সকলে? যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হয় এবং যদি আপনারা সৎ এবং যোগ্য লোকদেরকে, যে দলেরই হোক, সৎ এবং যোগ্য লোকদেরকে বারবার নির্বাচিত করেন, তাহলে আমাদের সন্তানদের কি সিঙ্গাপুর যেতে হবে? সিঙ্গাপুর থেকে লোক এখানে আসার সম্ভাবনার সৃষ্টি হবে। বুঝতে পেরেছেন? কাজেই আমাদেরকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা কি চিরদিন শুধু এভাবে আন্দোলন সংগ্রাম করব, একটা সুযোগ সৃষ্টি হবে, সুযোগটা হাতছাড়া করব, আবার ভোগান্তির মধ্যে পড়ব, এই ঘটনার পুনরাবৃত্তি হইতে দেওয়া যাবে না।
আর যেন কখনো ফেসিবাদের সৃষ্টি না হয়, এই জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে, আগামী নির্বাচনের সময় আপনাদেরকে 2টি ভোট দিতে হবে। এটা আপনারা জানেন তো। প্রথম ভোট দিতে হবে গণভোট। এই গণভোটের মধ্য দিয়ে, গণভোটের প্রস্তাবটাই হচ্ছে সংবিধান সংশোধন প্রস্তাব। আমাদের এই সংবিধানের কারণে, 72 সালের সংবিধানের কারণেই আমাদের দেশে ফেসিবাদের এবং স্বৈরাচারের সৃষ্টি হয়েছিল। যদি এই সংবিধান আমরা সংশোধন করতে না পারি, তাহলে এই দেশে পুনরায় ফেসিবাদের উত্থান হবে। আমরা